ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। গণতন্ত্র বারবার পর্যবসিত হয়েছে বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়ায় আপোষহীন নাহিদ। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলেই ব্যবস্থা। আগামী জুনের মধ্যেই 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। সক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশের যুবক নিহত, পরিবারের শোকের মাতম। মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। আগামী জুনের মধ্যেই 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। সকালে 11:15টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে শুরু হয় বৈঠক। শুরুতে আলী রিয়াজ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যবসিত করা হয়েছে। এক ব্যক্তির একক সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালনা করেছে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময় দেশের জনগণ রাস্তায় নামলেও যে প্রেক্ষিতে রাস্তায় নেমে আসা তা ব্যর্থ হয়েছে। এবার জুলাই গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেজন্য সবাইকে কাজ করতে হবে। আমরা আমাদের মতামত দিয়েছি, অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি। যেসব জায়গায় আমরা আনছি একমত বা দ্বিমত, আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নতুন রাজনৈতিক দল এনসিপির বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। যুক্ত হচ্ছি তার সাথে। মারুফ, সবশেষ খবর জানার চেষ্টা তো করছেন আপনি। আসলে মারুফ, ঐকমত্য কমিশনের কাছে এনসিপির পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কি বলছেন তারা, জানাবেন। জেনে থাকবেন, আমি ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছি। সকালবেলায় যখন এসেছি তখন সকাল 10:15টার দিকে আমি এখানে এসে দেখেছি যে 10:15টার দিকে যেই সংস্কার কমিশনের যেই সদস্যরা রয়েছেন এবং তারা এখানে সবাই একে একে পৌঁছে গেছেন এবং তার কিছুক্ষণ পরই এনসিবির 8 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছে। তারা শুরুতেই সংস্কার কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজ এখানে কথা বলেছেন এবং তিনি এই যে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা বিলোপের পর একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং রাষ্ট্র সকলকে একটি স্বাধীন পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তারুণ্যের শক্তিকে তারা স্বাগত জানিয়েছেন আজকের এই আলোচনায়। মূলত এই সংস্কার নিয়ে তাদের যে আলোচনা, আজকের আলোচনায় তারা যারা উপস্থিত হয়েছেন এখানে এনসিপির পক্ষ থেকে আমরা দেখেছি 8 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছে, যাদের মধ্যে উপস্থিত রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সচিব, তিনি একই সঙ্গে 2টি দায়িত্ব পালন করছেন, যুগ্ম সদস্য সচিব নাহিদ সরওয়ার নিভা, তিনিও রয়েছেন। আমরা দেখেছি 10:30টার দিকে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী মনির হায়দার, তিনি অনুষ্ঠানটি শুরু করেছেন, তার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং এখানে স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন সহ সবগুলো এই দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করা হয়েছে। একই সঙ্গে সেই বীর শহীদদেরকে স্মরণ করার পাশাপাশি যারা আজকে পঙ্গু হয়ে বঙ্গত্ব বরণ করে এই অবদান রেখেছেন এই আন্দোলনগুলোতে, তাদের কথা স্বীকার করেছেন।
এবং একই সঙ্গে তারা সংস্কার কমিশনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছেন। সেই প্রস্তাবনাগুলোর বিষয়ে আমরা বৈঠক শেষ হলে আপনাদেরকে জানাতে পারবো। আমরা এখন অপেক্ষা রয়েছি, তাদের এক বৈঠক চলমান রয়েছে। এই ছিল সংসদের এলডি ভবন থেকে আমার কাছে সর্বশেষ। ঠিক আছে মারুফ, আপনি সেখানেই থাকেন, পরবর্তী তথ্য আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। শেখ হাসিনা ছাড়া আরও এই তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মুহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, তারিক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত ও বেনজির আহমেদ। আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম বা ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি আরও জানান, উত্তরায় আওয়ামী লীগের মিছিল থেকে 6 জনকে আটক করা হয়েছে। আমরা যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য, তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি, ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম। এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর লিভ পাইলো আরও 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সরতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। আগামী জুনের মধ্যে 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ হলেও স্থানীয় পর্যায়ে কারিগরি ও প্রযুক্তিগত সুবিধার অভাবে আঙুলের ছাপের মতো সংশোধনের জন্য আবেদনকারীদের আসতে হয় আগারগাঁও নির্বাচন ভবনে। সেবা প্রার্থীরা বলছেন, আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া কালক্ষেপণে কমাতে জেলা উপজেলা পর্যায়ে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন প্রক্রিয়ার মূল অংশটি এখন অনলাইনে করা হয়। ধরন অনুযায়ী তথ্য সংশোধনে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হয় উপজেলা বা জেলা নির্বাচন কার্যালয়ে, বিশেষ ক্ষেত্রে রাজধানীর আগারগাঁয়ের ইটিআই ভবনে। নির্বাচন প্রশিক্ষণ ভবনের নিচতলায় সংশোধনের জন্য অপেক্ষারতদের একটি বড় অংশ এসেছেন নাম ঠিকানার ভুল বা আঙুলের ছাপে অস্পষ্টতার সমস্যা নিয়ে। জন্ম নিবন্ধন আবার নতুন করে ভুল সংশোধন করে এখন আমার 14 গ্রামে নির্বাচন কমিশনের জমা দিতে হবে। এই জমাটা দিলে ওখানে হেতার একটা রিসিপ্ট দিব, রিসিপ্ট নিয়ে আপনি এখানে আসলে এরা করে দিব। মায়ের নামে ভুল আছে, এই জন্য ভুলটা সংশোধন করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করছি। আমাদের বাড়ি হচ্ছে জুরাইন দোলাইপাড়, তো ওইখান থেকে বলছে যে এটা ঘ শাখায় পড়ছে, মানে হেড অফিসে পড়ছে, তো ওখান থেকে এখানে পাঠাইছে। সেবার মান উন্নত হলেও সেবা গ্রহীতারা মনে করেন কারিগরি ও প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধি করা হলে জেলা পর্যায়ে অধিকাংশ সমস্যার নিষ্পত্তি সম্ভব। এতে ভোগান্তি কমবে সেবা প্রার্থীদের। ছোটখাটো সমস্যা, নামের ভুল, ফিঙ্গার, এগুলো ইচ্ছা করলেই জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিসে যদি সম্ভব না হয়, প্রত্যেকটি জেলায় তো সার্ভার স্টেশন আছে, তা প্রত্যেকটি জেলা নির্বাচন অফিসে কিন্তু যদি সমাধান করা যায়, তাহলে আমাকে কিন্তু দূর দূরান্ত থেকে শুধু একটা কাজের জন্য ঢাকা শহরে আসতে হচ্ছে না। সরাসরি ওখানে অফিসে গেছি, তখন বললো যে আপনার ওই যে ফিঙ্গারের মানে ইয়েটা হয় না, ঠিকমতো আসে নাই, রেটটা কত % আসতে হয়। সো দেন আপনি এখন সুতরাং আমাদের এখানে নাই, আপনাকে ঢাকা আগারগাঁয়ে যেতে হবে। একটু সতর্কভাবে মানে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমরা তো জরুরি বলেই ঢাকা সরাইতে হয়েছে কষ্ট করে। যদি আমার ওই জায়গা হয়ে যেত তাহলে আমি কষ্ট করে জায়গাইতাম না। ক্রাশ প্রোগ্রামের সাহায্যে প্রায় 3 লাখ এনআইডি সংশোধন আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করেছে এ সংক্রান্ত অনুবিভাগ। আগামী জুনের মধ্যে এ সংখ্যা 4 লাখে উন্নীত করতে চায় এনআইডি উইং। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চেঙ্গামোড়া গ্রামের মোহাম্মদ মোর্শেদ মিয়ার ছেলে। আর মৃত্যুর খবরে
পরিবারে চলছে শোকের মাতম। লাশ ফেরত পেয়ে চাইলেন সরকারের সহযোগিতা। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 10 মাস আগে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ওয়েল্ডিং কাজ শিখে ভিসা নিয়ে রাশিয়ার একটি চায়না কোম্পানিতে কাজ নিয়ে যান আশুগঞ্জের আকরাম হোসেন। সেখানেই পরিচয় হয় এক দালালের সঙ্গে। বেশি টাকা বেতনের প্রলোভনে ওই দালালের মাধ্যমে রাশিয়ার পক্ষে 15 দিন প্রশিক্ষণ নিয়ে বাবা মা নিষেধ করার পরও সৈনিক হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেন। যুদ্ধে রুশ সেনাদের হয়ে লড়াই করতে গিয়ে 14 এপ্রিল ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় আকরাম হোসেন। আকরামের সহযোদ্ধা বৃহস্পতিবার রাশিয়া থেকে ফোন করে মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর জানান। এমন খবরে মা বাবা সহ কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। নিহত আকরামের বাবা মা জানান, গত রোববার শেষ কথা হয়েছে তাদের ছেলের সঙ্গে। কালকে এক লোকে ফোন দিছে আমি ফোনটা দূরছি বদা, লোকে কইতাছে আপনি কি হয় আকরামের? আমি আকরামের আম্মা। আপনার কাছে কাকি কেমনে কই কথাটা? আকরাম তো নাই। কোম্পানি মার দূর করে খানা দেনা না দিয়েছে আমার পুত্রে এখান থেকে দালালের মারফতে, দালালের মাধ্যমে ইউক্রেন, রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের মধ্যে পাঠাইছে। সে পরিবারের জন্য একমাত্র উপার্জনকারী। এই ছেলেটার মৃত্যুতে আমরা দুঃখ পাচ্ছি। 11 মাস আগে ধার দেনা করে পরিবারের মুখে হাসি ফোটাতে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। 5 ভাই বোনের মধ্যে আকরামই ছিল সবার বড় এবং একমাত্র উপার্জনকারী। এ অবস্থায় ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা মা। শেষবারের মতো ছেলেকে দেখতে, মরদেহ ফিরে পেতে সরকারের কাছে তাই সহায়তা চেয়েছেন। আমি বাংলাদেশ সরকারের কাছে এই দাবি করি, আমার ভূতের যে লাশটা আমি যেমন বাংলাদেশ আমরা যেমন দেখতাম পারি। আকরামের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। সরকার মহোদয়ের কাছে বিনীত আহ্বান করব, যাতে মায়ের কোলে লাশ ফিরে পেতে পারে, আর পরিবার লাশ দেখতে পারে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। তাছাড়া লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হলেও এখনও বাজারে সংকট রয়েছে ভোজ্য তেলের। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজস্ব আদায় ও আন্তর্জাতিক বাজারে মূল্য, এই দুটো সমন্বয়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দামে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে, আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। তবে সরজমিনে বাজার ঘুরে দেখা যায় প্রায় দোকানে নেই ভোজ্য তেল। ব্যবসায়ীরা বলছেন, নতুন দাম হিসেবে অগ্রিম টাকা দেওয়ার পরও তেল দিতে গড়িমসি করছে ডিলাররা। যাদের এজেন্ট দিচ্ছে তারা তো মাল অগরে দিচ্ছে না, আমগরে দিব থেকে। কয়েকটা কোম্পানি তো অলরেডি বাড়তি রেটে দিয়ে দিছে মাল, তো এই বাড়তি রেটে দিছে যে, কিন্তু এটার তো গায়ের রেট বাড়তি নেই। সংকট হলে তো মানুষ কি করবো, আপনার তেল যদি না থাকে, তেল তো ইম্পর্টেন্ট জিনিস। খোলা তেল, আপনার খোলা তেল 1 গ্রামে প্রায় আপনার 2 থেকে 8 হাজার টাকা বাড়ি গেছে। কোনো কোম্পানি কোনো বাড়ি তেল দিচ্ছে না আমাদেরকে, কোনো সয়াবিন তেল নাই, ওই বাদ থেকে এনে এক দুইটাই দিতেছে। এই সাধারণ মানুষ বলছেন, নিত্যপণ্যের বাজার এমনিতেই ঊর্ধ্বমুখী, তার মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ায় পড়েছে দুশ্চিন্তায়। ইনকাম বাড়তেছে না, শুধু মানে কি জিনিসের দাম বাড়ছে। যে বাড়তি সরকারে বাড়া দিচ্ছে, তাহলে সেখানে সাধারণ মানুষ কি করবে? অসহায়। সিন্ডিকেট, আপনি একটা জিনিস 2 টাকা দাম বাড়ে, যে 2 টাকা তার চেয়ে 2 টাকা আমার থেকে নিচ্ছে, এটা কোনো দোকানদারও দিবে না, কোম্পানি দিবে না, তার মানে আমি কি রেট আমার থেকে দিতে হবে। এটা কি এখন সিন্ডিকেটের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে, এটা সরকারের ভালো বুঝবে। জনসাধারণ তো অনেক কষ্ট হইতেছে। কোনো পণ্যের দাম বাড়ানোর আগে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এই খরচগুলি মানে বহন করার সামর্থ্য সীমিত মানুষের আছে কিনা, সেই বিষয়গুলোর দাম বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আলোচনার বিষয়। এগুলো না থাকার কারণে আমরা মনে করি সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন, এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ টন, যার প্রায় 90% পূরণ করা হয় আমদানির মাধ্যমে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
এদিকে বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তনের অজুহাতে কিছুদিন ধরে লাগামহীন সবজির দাম। প্রতি কেজি গোল বেগুন একদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। লম্বা বেগুনেরও একই অবস্থা, কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। মজুদের অভিযোগে পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। মুরগির দামে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও মাছের দাম যথারীতি চড়া। বাজার ঘুরে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। গেল কয়েকদিন ধরেই সবজির বাজারে বিরাজ করছে অস্থিরতা। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকার মতন। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের। একদিনের ব্যবধানে প্রতি কেজি লম্বা বেগুনের দাম 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। গোল বেগুনের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। মধ্যবিত্ত যারা ফ্যামিলি তারা কি করবে বলেন? যদি 100 টাকার উপরে 100 টাকার বেশি, যে বেগুন ধরেন 140 টাকা কেজি, আবার পটল 80 টাকা করে কেজি, এই যে সিম নিলাম হচ্ছে হলে 100 টাকা কেজি। সব কিছুতে দাম বেশি আজকের বাজারে, 20 টাকা পার কেজিতে বেশি। প্রত্যেকটা সবজির দামই বেশি, দেখা যায় 80 টাকা 100 টাকা কেজি সবজি পাইকারি। এই বেগুন 80 টাকা কেজি পাইকারি, 100 টাকা বেশি। এটি 80 টাকা কেজি পাইকারি, 100 টাকা বেশি। মজুদের অভিযোগে পেঁয়াজের দাম আজও ঊর্ধ্বমুখী। আদা রসুনও বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে। কারণ হলো পেঁয়াজ ছিল তখন কাঁচা, তখন কৃষকরা পেঁয়াজ উঠে রাখার মতো মানে হয় না। এখন আবার পেঁয়াজ রাখতে পারতেছে, আপনি না বেচলে সমস্যা নাই, রাখা দিবে, নেক্সট আরো দাম বেশি পাইব, এই জন্য পেঁয়াজের দামটা বেশি। ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে রয়েছে চরম অস্থিরতা। গত সপ্তাহের চেয়ে একটু দাম বাড়ছে, 30-50 টাকা বাড়ছে। আমদানি কম মাছ 1 থেকে 150 টাকা কেজিতে বেশি সব মাছের দাম। রুই মাছ, কাতল মাছ, আইর মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ বাড়ছে কেজিতে 200-300। দাম বাড়ার পিছনে বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে বিক্রেতারা অজুহাত হিসেবে দেখালেও ক্রেতাদের দাবি বাজার মনিটরিং জোরদার করার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় হিজড়া খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরের আসাদগঞ্জের চামড়া গুদাম মোড়ের পার্শ্ববর্তী চাকতাই খালে থেকে মরদেহটির উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে জানিয়েছে তল্লাশির দায়িত্বে থাকা নৌবাহিনীর ডুবুরি টিমের প্রধান লেফটেন্যান্ট বেলাল হোসাইন। স্থানীয়রা জানান শিশুর নাম চেহরিস, তার বাবার মোহাম্মদ শহীদ ও মায়ের নাম সালমা বেগম। আমি খালের পারে ওখানে দাঁড়াইছি, দেখি লাশ পিছনে বাচ্চা, কত হাত উপরে পা উপরে। ওরা বলে বেড়াতে গেছিল শখবাজারে, তো শখবাজারে স্বামী যায় নাই, বউ গেছে, ওই লিখছে উল্টে নালাই ভরে গেছে, এতটুকু শুনছি। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 64 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইয়েমেনের ইসা তেল বন্দরে মার্কিন হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা এখন পরিণত হয়েছে এক বিশাল কবরস্থানে। চারদিকে ধ্বংসস্তূপ ও লাশের সারি ছাড়া চোখে পড়ে না আর কিছুই। এত ধ্বংসযজ্ঞ চালানোর পরেও থামছেই না ইসরায়েলি অভিযান। একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় গাজায় নিহত হয়েছেন আরও 64 ফিলিস্তিনি। আহতের সংখ্যাও অনেক। গত 18 মাসের লাগাতার হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 51,000। ইতোমধ্যেই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলি সেনারা গাজায় ত্রাণ ঢুকতে না দেয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘের মতে গাজায় এখন লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। এদিকে ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা ভূপাতিত করে ইসরায়েল। ইয়াহিয়া সারি জানান, এ হামলার পাশাপাশি লোহিত সাগর ও আরব সাগরের টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এর আগে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত ইসা বন্দরে বিমান হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। আহত হয়েছেন 1.5 শতাধিক। দেশটির সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছে এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা।
ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্র মধ্যস্থতার কাজ করে আসছে। তবে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মস্কো ও কিয়েভ শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি জটিল করে তোলে তবে মধ্যস্থতা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, মোহনা সংবাদ। কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকার আগুন ধরার পর সেটি ডুবে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে 143 জনের। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বলছে নৌকাটিতে অন্তত 400 জন মানুষ যাত্রা করেছিলেন। গত মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর, ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দুটো ম্যাচ বিকেল 4টায় আহমেদাবাদ গুজরাটের মুখোমুখি হবে দিল্লি ও রাত 8টায় জয়পুর রাজস্থানের প্রতিপক্ষ লখনউ। এবারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছে দিল্লি। 6 ম্যাচের 5টিতে জিতে রয়েছে পয়েন্ট টেবিলে সবার উপরে। শেষ 5 ম্যাচের 4টিতে জয় পাওয়া দিল্লি গুজরাটের মাঠেও জিততে মরিয়া। অন্যদিকে টেবিলের 3 নম্বরে অবস্থান গুজরাটের। 6 ম্যাচের 4টিতে জয় পেয়েছে শুভমান গিলের দল। নিজেদের শেষ ম্যাচে হারলেও ঘরের মাঠে দিল্লির জয়ের রথে থামাতে চায় গুজরাট। এদিকে শুক্রবারে বৃষ্টি বিঘ্নিত দিনের একমাত্র ম্যাচে বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছে পাঞ্জাব। পাকিস্তান সুপার লিগে দিনের একমাত্র ম্যাচে আজ রাত 9টায় মুখোমুখি হবে মুলতান সুলতানস ও পেশোয়ার জলমি। রাওয়ালপিন্ডিতে নামার আগে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দুই দলের কেউই এখনও একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। তাই প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দলে। সাইম আইয়ুব, বাবর আজম ও হারিসদের নিয়ে গড়া দলটি প্রথম 2 ম্যাচে ছিল হতশ্রী পারফরম্যান্স। একই চিত্র মুলতানেরও। দলটি নিজেদের প্রথম 2 ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ছিল ব্যর্থ। এদিকে গতকালের একমাত্র ম্যাচে কোয়েটা গ্ল্যাডিওর্সকে 56 রানে হারিয়েছে করাচি কিংস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। গণতন্ত্র বারবার পর্যবসিত হয়েছে বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়ায় আপোষহীন নাহিদ। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে ব্যবস্থা। আগামী জুনের মধ্যেই 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। সক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশের যুবক নিহত। পরিবারের শোকের মাতম, মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।